না আমি আসলে মানে বিয়ে করিনি তার কারণ হচ্ছে যে আমি আই হেট ওমেন, এরকম কোনো ব্যাপার কি আছে? কখনো ছিল না। বরং আমি জানি যে আপনার নারীদের প্রতি আসক্তিই বেশি। কবির ভাই আপনি কেমন আছেন? ভালো আছি। উল্টো দিক থেকে বলি, খারাপ থাকার উপর নিষেধাজ্ঞা আছে। কেন বলেন তো এটা? নিষেধাজ্ঞাটা আমি নিজেই দিয়েছি। যে খারাপ থাকা যাবে না? না আমি কখনো। আপনাকে কখনো খারাপ থাকতে দেখিনি। আপনি খুব মানে জাইগেন্টিকভাবে আপনি ভালো থাকেন। এই ভালো থাকার কৌশল কি? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। থাকতেই হবে। মানে কেন এটা, মানে কৌশলটা কি, উপায়টা কি? উপায়টা হচ্ছে কোনো নেগেটিভ ভাবনা ভাবা যাবেই না। এর কারণ কি একটা যে আপনি বিয়ে করেন নাই এই জন্য আপনি মানে খুব নির্ভর থাকেন? মানে মূল 10টা কারণের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় এটা হবেই। কারণ নো ডিস্টার্বিং এলিমেন্ট। আপনি বিয়েকে বলছেন নো ডিস্টার্বিং এলিমেন্ট, তার মানে নারীদেরকে আপনি ডিস্টার্বিং এলিমেন্ট ভাবেন? আমি কখনোই ভাবি না, নারী না হলে কবিতা লেখা হয় না, গান হয় না। কিন্তু আমার একটা লেখা গান আছে, এটা ইউসুফ আহমেদ খান উনি গেয়েছিলেন। নারীর থেকে এখন আমি যোজন যোজন দূরের, এখন আমি একলা নদী একলা সমুদ্রের। তো এটা কি আপনি সবসময় মানেন, নাকি এটা শুধু বলার জন্য বলেন? মানেন মনে হয়, কারণ এই যে বিয়েই করেন নাই তার মানে তো নিশ্চয়ই আমি কিছুটা তো। বিয়ে না করে এতদিন টিকে আছি, এইটা আমার একটা ছোটোখাটো গর্বের মধ্যে একটা আর কি। বিয়ে না করে টিকে আছে, এটা একটা ছোটখাটো একটা গর্বের ব্যাপার একটা। আচ্ছা, এই কারণে কি আপনি বিয়ে করেননি? না, সেটা আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই। এটি অনেকবার বলেছি, নির্দিষ্ট কোনো কারণ নেই। কিন্তু একা থাকতে থাকতে আমার ভালো লাগা জন্মেছে এবং আমি আসলে এভাবেই থাকতে চাই। আরও একটা বড় কারণ হচ্ছে ওই যে চিন্তাভাবনা বা টেনশন করতে হয় না। আর ফানি অনেক জিনিস আছে যে একা যেমন থাকার মানুষদের সুবিধা হচ্ছে বিছনার 2 দিক থেকে উঠেই তারা ঘুমোতে পারে। এটা একটা পয়েন্ট বলছেন, কিন্তু আপনার ফেসবুকে আমি দেখলাম যে একটা ছবি খুবই আপনি তুলেছেন, ছবিটা আপনার ঘরের ছবি, কয়েকটা পেন্টিংস, একটা সোফার মতো একটা ব্যাপার আছে, ক্যাপশন হচ্ছে নিঃসঙ্গ। হ্যাঁ। তাহলে কি আপনি মানে বিবাহ করেন নাই বলেই কি আপনি নিঃসঙ্গতা মাঝে মাঝে মনে হয়, রাতের বেলা মনে হয় যে আমি নিঃসঙ্গ? নিঃসঙ্গতা নিয়ে অনেক ডায়লগ আছে, অনেক ছবি আছে, অনেক গান আছে। হুমায়ূন আহমেদের একটা কথা আপনার রেফারেন্স হিসেবে উত্তরটা দেয়া যায়। দিয়ে দিন প্লিজ। মানুষ যখন অনেক মানুষের মধ্যে থাকে তখন সে আসলে সবাইকে নিয়ে থাকে না, তখন সে নিঃসঙ্গ থাকে। আর যখন একা থাকে তখন অনেকের কথা ভাবে, তখন সে আসলে নিঃসঙ্গ থাকে না। এটা সুন্দরই বলছেন, এটা খুবই সুন্দর বলছেন, কিন্তু আমরা কি বলতে পারি যে আপনি এই যে বিয়ের প্রসঙ্গ বারবার নাই বলি, কিন্তু তবুও আমি বলি যে আপনার কি নারীদের প্রতি কোনো বিতৃষ্ণা আছে? যে না আমি আসলে মানে বিয়ে করিনি তার কারণ হচ্ছে যে আমি আই হেট ওমেন, এরকম কোনো ব্যাপার কি আছে? কখনো ছিল না। বরং আমি জানি যে আপনার নারীদের প্রতি আসক্তিই বেশি। অনেক ভালোবাসা আছে এবং আমি অনেক ছোটোকাল থেকেই যখন ভাবলাম যে আমি লেখালেখি করব, তো তখন আমার মাথায় 2-3টা জিনিস এসেছিল। যেমন রবীন্দ্রনাথের একটা লাবণ্য আছে, তারপরে সুরঞ্জনা কিংবা বনলতা সেন, এটা জীবনানন্দের আছে, নজরুলের অনামিকা আছে, ওয়ার্ডসওয়ার্থের লুসি আছে। তাহলে আমি মনে করি আমার একজন থাকতে হবে, তার নাম তুনাবি। এটা শুধু তুনাবিকে নিয়ে আমি অনেক কবিতা লিখেছি, অনেক মানে বছর শেষের লেখা তুনবীর কাছে আমার চিঠি, তো সেটা হয়ে আসছে। তো সেখানেও তো একটা নারীর উপস্থিতি আছে, হোক সে কাল্পনিক। এই যে আবার মাঝখানে বলে ফেলেন হোক সে কাল্পনিক, আমার তো মনে হয় কাল্পনিক না, এটা তো অবশ্যই কেউ না কেউ আছে। আহ, মানে রক্ত মাংসের কেউ নেই। সত্যি বলছেন এটা? একদম রক্ত একদম, মাংসের কেউ নেই। মানে একদম পাক্কা সত্যি? পাক্কা সত্যি। তিন তিন সত্যি। সত্যি? না তো এই আমরা এটা মজার কথার মধ্যে যাচ্ছিলাম। তো আপনার একটু রিক্যাপ করব, আমরা ছোটোবেলার একটু রিক্যাপে আসবো, আপনার ব্যাপারটা একটু জানবো, যে আপনার জন্ম হয়েছিল কোথায়? এটা খুলনা ক্রিসেন্ট জুট মিলের ভেতর, এটা খালিশপুরে, সেখানকার মাতৃসদনে। আমার বাবা ক্রিসেন্ট জুট মিলে চাকরি করতেন। 73 সালের দিকে উনি বিজেএমসিতে ট্রান্সফার হয়েছিলেন, সেটাও খুলনায়। তো আমার জন্ম বেড়ে ওঠা টোটালটাই হচ্ছে খুলনায়। আমার বাবা মার কবরও খুলনায় এবং আমি আমার ভবিষ্যৎটা জানি না, যদি ঢাকা মেডিকেলে ঠাঁই না হয় তাহলে গোয়ালখালী নামে একটা জায়গা আছে কবরস্থানের জন্য বিখ্যাত, তো ওখানেও শেষ যাত্রা হতে পারে। সেটা অনেক দূরের ব্যাপার, ওটা নিয়ে আমরা চিন্তা ভাবনা নাই বা করি। একটা ব্যাপার আমি জানি, যে জেনে আমি কোশ্চেনটা করতে চাই, এটা আমি জানি না এটা প্রিয় বা অপ্রিয় কোন ক্যাটাগরিতে পড়বে। তা আমি যেটুকু জানি যে আপনার বাবা এবং মায়ের ধর্মটা আলাদা ছিল, তাই কি? সত্যি কি ব্যাপার, তারা কি অন্য ধর্মের মানে মাধ্যমে তাদের বিয়েটা হয়েছিল?
এরকম হ্যাঁ, মারা আগে কনভার্ট হয়েছিলেন, মানে উনি প্রথম কনভার্ট নাকি তার আগের 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 ইসে থেকেই কনভার্ট হয়েছিলেন। আচ্ছা তো বাবা মা ভালোবেসে বিয়ে করেছিলেন হুম। এবং তারা শেষ পর্যন্ত টিকেছিলেন। কিন্তু আমি যেটা মনে করি ওনারা এই হেরিডিটিতে ছিলেন বলে হিন্দু ধর্মের যে মিথ বলেন আর রিচুয়াল বলেন সেই টোটাল জিনিসটা আমি জানি। না আমি এটাই আপনাকে এই জন্যই প্রশ্নটা করা জি, হয়েছে যে জি। আমি দেখতাম যে আপনি কিন্তু অনেক কিছু জানেন, এটা হয়তো অনেকে পড়াশোনা করে জানতে পারে, কিন্তু আমি দেখেছি যে আপনি মানে ভিতর থেকে জানেন, হ্যাঁ, কারণ আপনার মায়ের পূর্বপুরুষ হিন্দু ছিল বলেই, জি। বা তার হয়তো এক পুরুষ আগেই জি। হিন্দু ছিল বলেই ওই ব্যাপারটা তার মধ্যে খুব প্রবলভাবে ছিলেন। জি, আবার বাবার দিক থেকে তো আপনি বাবার গুণগুলো পেয়েছেন, জি। তো সব মিলিয়ে হয়তো আপনি একটু যাকে বলে যে একজন কমপ্লিট একজন সেকুলার মানুষের উদার একজন মানুষ আপনাকে আমি দেখতে পেয়েছি সবসময়, আমি যদি ভুল না করি। হ্যাঁ, সেটাই মানে মানুষ থাকতে চেয়েছি, মানুষ হতে চেয়েছি, পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমি মানুষই হতে চেয়েছি। তা মানুষ হতে চেয়েছি, এটা খুব একটা মানে মজার একটা কথা, বা আমি বলবো যে একটা খুব আধ্যাত্মপূর্ণ একটা কথা। এটা অন্যভাবে বলা যায়, লালনকে খুঁজি, রবিকেও চাই, নজরুল জানে আমি মানুষ জমাই। আপনার লেখালেখি শুরুটা কীভাবে হলো? লেখালেখির শুরুটা অনেক পরে। ক্যাডেট কলেজে ভর্তি হয়েছিলাম, এটা বাবা মার ইচ্ছা ছিল। আমার যে নিজের ইচ্ছা ছিল না সেটা না। বরিশাল ক্যাডেট? বরিশাল ক্যাডেট কলেজে, এবং আমি ওখানে প্রথম ব্যাচের। সমস্যাটা ছিল যে আমি বাসা থেকে আসলে পালাতে চেয়েছিলাম। কেন বলেন তো? বাইন্ডিংসটা ভালো লাগতো না আমার। কিন্তু ক্যাডেট কলেজ যে এত বড় বাইন্ডিংস, এইটা ওর ভেতরে যাওয়ার আগে আমি কল্পনা করিনি। মানে ক্যাডেট কলেজের বাইন্ডিংসটা আপনি তখন বোঝেননি যখন আপনি না। ভর্তি হলেন? হ্যাঁ, কিন্তু তারপরে ওখানে যাওয়ার পরে যেটি হলো, এই মানে চার দেয়ালের মধ্যে যে এই শিক্ষা ব্যবস্থা, এটাকেই আমার এত ভালো লাগলো যে কলেজ শেষে আমার আবার বাসায় ফিরতে ইচ্ছে হতো না। মানে দুইটাই। বাসা থেকে কলেজ যেতে ইচ্ছা করতো না, আবার কলেজ থেকে বাসায় আসতে ইচ্ছা করতো না, এরকম কোনো ব্যাপার আছে? এরকম ব্যাপার আছে। এখনও আমাদের যে ব্যাচের বন্ধুবান্ধবরা যে পরিমাণ ইউনিটি, এবং জুলাই মাসের 17 তারিখে আমরা এক হয়েছিলাম, আবার ডিসেম্বরের কোনো একদিন আমরা এক হব। এখনও আমাদের সেই মিলন মেলাটা মানে পরম্পরাটা আছে। না, এটা তো অনেক মানে রেয়ার ঘটনা, এটা তো সাধারণত খুব ক্ষেত্রে যে বেশি দেখা যায় তাও 30 না। জন ছিল প্রথম ব্যাচে, 29 জন ভর্তি হয়েছিলাম, একজন মারা গেছে। 28 জনের মধ্যে 22 জন মানুষ এই জুলাই মাসের 17 তারিখে আমরা যে রিউনিয়ন করলাম সেটার মধ্যে উপস্থিত ছিল ছেলে মেয়ে নাতিসহ। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।